দেখো তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা সপ্তম শ্রেণীর যে প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো আগে তোমরা দেখে নাও। খাতায় তো লিখতে হবে, সেগুলো আগে ভালোভাবে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন আছে। 8টি প্রশ্নের মধ্যে দেখো প্রথম প্রশ্ন দিয়েছে, কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে, শান্তিনিকেতন একটা জায়গার নাম, বোলপুরের শান্তিনিকেতন, সেটা সময় জানো। শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। দ্বিতীয় কোশ্চেন আছে, অবাক তাকায় চড়ুই পাখি। অবাক তাকায় চড়ুই পাখি, চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়? তাহলে কী বলেছে, চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়। এর পরের প্রশ্ন আছে 3-এর দাগে, দেখো খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। এর সঙ্গে এটা একটা কোটেশন তুলে দিয়েছে, লাইন তুলে দিয়েছে, দিয়ে প্রশ্ন করেছে যে কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তারপর আছে তার গর্ববোধ করার কারণ কি। তারপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন দিয়েছে, দেখো আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন। 5-এর প্রশ্ন আছে, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন। 6-এর প্রশ্ন আছে, সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে, উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে। পরের প্রশ্ন আছে, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে। 8-এর প্রশ্ন আছে, একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। দেখো এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর সলভ করব। প্রশ্নগুলো করাতে গেলে আমরা যেরকম খাতায় তোমাদের লিখতে বলেছি এরকমভাবে প্রশ্নগুলো পরপর লিখে নেবে। প্রথম প্রশ্ন ছিল কি, দেখো কার মাধ্যমে শান্তিনিকেতনের শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। তো এটার জন্য আমরা প্রথম প্রশ্নটা লিখে নিয়েছি। দেখো লিখে নিয়ে কি করেছি সলভ করার জন্য, এখানে দেখো কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। আমরা এখানে লিখে নিয়েছি, উত্তর লিখেছি শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর আমি কীভাবে পেলাম, যদি তোমাদের ভালোভাবে জানার দরকার থাকে তাহলে বইয়ের পৃষ্ঠা 27 পৃষ্ঠায় চলে যাবে। 27 পৃষ্ঠা, দেখো 27 পৃষ্ঠা আছে। 27 পৃষ্ঠা এখানে লেখা আছে, দেখো রামকিঙ্কর বেইজ সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলছে শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতন 1925 সালে নিয়ে আসেন। অর্থাৎ শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে বলতে কাকে, রামকিঙ্কর বেইজকে শান্তিনিকেতনে নিয়ে আসে। এটা পুরোটা বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে 27 পৃষ্ঠায় গিয়ে উত্তরটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরপর তোমরা চলে যাবে পরের প্রশ্ন। দেখো লেখা আছে, অবাক তাকায় চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়। তো এটার জন্য তো আমি পরে এটা উত্তরটা লিখে নিয়েছি। অবাক তাকায় চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়, প্রশ্নটা লিখে নিয়েছি। আর উত্তরটা লিখছি, দেখো কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতায় আমরা দেখতে পাই 3টি শালিক পাখি যখন ঝগড়া থামায় তখন অবাক হয়ে চড়ুই পাখি তাদের দিকে তাকিয়ে থাকে। মানে কি, এটা কিভাবে পেলাম, এই উত্তরটা কীভাবে পেলাম, তোমরা 28 পৃষ্ঠায় চলে যাবে। ঠিক এর পরের পৃষ্ঠায় দেখো আঁকা লেখা কবিতাতে দেখো মৃদুল দাশগুপ্তের লেখা, ওই জন্য মৃদুল দাশগুপ্ত। এখানে দেখো 3টি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি। অর্থাৎ 3টি শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া থামাচ্ছে তখন শালিক পাখি অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রশ্নের উত্তরটার জন্য ওই জন্য আমরা লিখেছি 3টি শালিক পাখি যখন ঝগড়া থামায় তখন অবাক হয়ে চড়ুই পাখি তাদের দিকে তাকিয়ে থাকে। পরের প্রশ্ন কি ছিল, পরের প্রশ্নটা ছিল খোকন সগর্বে ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো, কার কাছে খোকন ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে, তার গর্ববোধ করার কারণ কি। তো এখানে এই প্রশ্নটার উত্তর এরকমভাবে লিখেছি আমরা। আগে প্রশ্নটা লিখে নিয়েছি, তো প্রশ্নটা কী ছিল, খোকন কার কাছে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছিল। আমি এখানে উত্তর লিখেছি, দেখো খোকন তার বাবার এক বিখ্যাত চিত্রকর বন্ধু যিনি লখনৌ শহরে থাকেন তার কাছে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছিল। হলো
এরপরে এর সঙ্গে আরও একটা কোশ্চেন অ্যাড আছে, যুক্ত আছে, সেটা কি আছে, তার গর্ববোধ করার কারণ কি। তার গর্ববোধ করার কারণটা আমি কি লিখেছি দেখো, বিখ্যাত ও বিখ্যাত ও চিত্রকর ব্যক্তিটি বিখ্যাত চিত্রকর ব্যক্তিটি খোকনের আঁকা ছবি দেখতে চাওয়ায় খোকনের গর্ববোধ হয়, কারণ অত বড় একজন চিত্রকর তার আঁকা ছবি দেখতে চায়। এই জন্য খোকন দেখো গর্বের সঙ্গে খাতাগুলো আনতে যায়। তো এখানে তোমরা এইটা কোন পৃষ্ঠায় পেয়ে যাবে, দেখো তোমরা রামকিঙ্কর বেইজ নয়, খোকনের প্রথম ছবি বনফুলের লেখা। তো আমরা এখানে গেলেই এই অংশটা পেয়ে যাব। দেখো এইখানটা থেকে আমরা উত্তরটা লিখে নিয়েছি। খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু ছিল, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে, তাই নাকি, দেখি, মানে এটা কে বলেছে, এটা ওই বিখ্যাত চিত্রকর বন্ধুটি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। অর্থাৎ যখন ওই বিখ্যাত চিত্রকরটি তার ছবিগুলো দেখতে চেয়েছিল, তখন খোকন সগর্বে খাতাগুলো আনতে চলে গিয়েছিল। মাথায় ঢুকেছে? এরপর দেখো পরের প্রশ্ন কি লেখা আছে, দেখো, আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন, কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের কথা বলেছেন। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, এটা দেখো প্রশ্নের উত্তর লিখে ফেলেছি। প্রশ্ন যেরকম লিখতে হয়, আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন, কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের কথা বলেছেন। তো এটার জন্য আমরা উত্তরটা কীরকম লিখেছি দেখো, উপরিউক্ত লাইনটি সৈয়দ মুজতবা আলীর লেখা কুতুব মিনারের কথা, গদ্যাংশ বা প্রবন্ধ যে কোনো একটা কথা লিখতে পারো, থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটি পড়ার পর আমরা জানতে পারি সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিলেন। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ, মানে কুতুবই তৈরি করেছে কুতুব মিনারটা, তা যার জন্যই কুতুব মিনারের নাম হয়েছিল কি, তার তৈরি মিনার, কুতুব যে মিনারটা তৈরি করেছিল সেই মিনারটির নাম দেওয়া হয়েছিল কুতুব মিনার। কারণ কুতুবই ওই মিনারটা তৈরি করার জন্য নিজস্ব জায়গা থেকে বিভিন্নভাবে তার বিভিন্ন শ্রমিকদের দিয়ে কিংবা নিজেই প্রথম প্রস্তুতি নিয়েছিল এই মিনারটা করার জন্য। সে এই প্রস্তুতি নিয়েছিল বলে এই মিনারটার নাম হয়েছিল কুতুব মিনার। দেখো এখানে দেখো সেই কুতুব মিনার, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার তৈরি করেছিল। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি। দীর্ঘ 8 শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত গড়েছেন, বহু বড় বড় ইমারত গড়েছেন, কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়বে এ সাহস কেউ দেখাননি। মানে অন্য কেউ আর কারো সাহস হয়নি যে কুতুবের মতন কুতুব মিনার যেরকম তৈরি করা হয়েছে তা সেরকম মিনার আর কেউ তৈরি করবে, সেটা কেউ সাহস দেখায়নি। ইংরেজরা পর্যন্ত কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়ার সাহস দেখায়নি। মানে তখনকার দিনে ইংরেজরাই মূল ছিল, তো সেই ইংরেজরা তো বড় বড় সেক্রেটারি বিল্ডিং কিংবা রাজভবন তৈরি করেছিল, তারা পর্যন্ত সাহস দেখায়নি। কিন্তু এতজন সাহস দেখায়নি, চিন্তা করো, তা সত্ত্বেও কিন্তু বলছে কি, আলাউদ্দিনের মতো রাজা কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে কুতুব মিনারের থেকে বড় মিনার নির্মাণ করতে চেয়েছিলেন। মানে কুতুব যে মিনার নির্মাণ করেছে তার থেকে বড় মিনার নির্মাণ করবে, ডবল মিনার উঁচু বা ডবল ঘের দিয়ে মিনার নির্মাণ করবে, সেটা ঠিক চেয়েছিল। তো সেখানে বলছে যদিও তা সফল হয়নি, মানে সেটা অর্ধেক রাস্তাতেই হয়ে যায়। এই প্রসঙ্গেই সৈয়দ মুজতবা আলী বলেছেন, আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। মানে কেউ সাহস দেখায়নি বা কেউ দুঃসাহস দেখায়নি কুতুব মিনারের মতন কেউ তৈরি করবে,
মিনার তৈরি করবে। তো সেক্ষেত্রে কেউ সাহস দেখায়নি। এই যে আলাউদ্দিন খিলজি যে সাহসটা বা সাহসিকতাটা দেখিয়েছিল, যার জন্যই এই প্রসঙ্গেই বলা হয়েছে যে এই প্রসঙ্গেই সৈয়দ মুজতবা আলী বলেছেন আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কথাটা মাথায় ঢুকেছে। এরপর দেখো পরের প্রশ্ন দিয়েছে, ছন্দে শুধু কান রাখো, কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন? আমি কি লিখেছি দেখো, কবি অজিত দত্ত তাঁর লেখা ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন, কারণ ছন্দ আমাদেরকে আনন্দ দান করে ও গতিময় করে তোলে। ছন্দ যার মনে আছে সে তার গতি আলাদা হবে বা তার মনে আনন্দ থাকবে, এটা একটা স্বাভাবিক। এবং যে ছন্দ কী করে, এবং জীবনকে সহজ পথে চলতে সাহায্য করে, সহজ সরল পথে চলতে সাহায্য করে। মানে জীবনকে কী করে, সহজ সরল পথে, যার মনে ছন্দ আছে তার মধ্যে আনন্দ আছে, তো সে সহজ সরল পথেই চলে। তাই কবি আমাদের কান ও মন পেতে অর্থাৎ মনোযোগ দিয়ে ছন্দ শুনতে বলেছেন। তো পরের প্রশ্ন কী ছিল? পরের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে 5 পর্যন্ত হয়েছে। 6 প্রশ্নটা কী ছিল দেখো, 6 প্রশ্ন, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে? তো এখানে শোকের কথা বলা হয়েছে, কিন্তু কোন শোকের কথা বলা হয়েছে সেটা দেখার বিষয়। দেখো কোন শোকের বিষয় এখানে আলোচনা করলে বুঝতে পারবে। প্রশ্নটা লিখে নিয়েছি, লেখার পর প্রথমে লিখেছি কি, উদ্ধৃতাংশটি কবি আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা, ইনভার্টেড কমার মধ্যে দেবে, 21-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর কি লিখেছি দেখো, কবিতায় আমরা দেখতে পাই বিন্নি ধানের মাঠের ধারে কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান, শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল। অর্থাৎ এটা কোথা থেকে পেলাম, এটা কিন্তু বিষয়বস্তু দেখবে যে তোমরা 17 পৃষ্ঠায় চলে যাবে। 17 পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে ভালোভাবে, বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান, শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। অর্থাৎ কোন শোকে, এই কয়েকটি পাখির গান শেষ হতে না হতেই তারা ঝরে গেল। তা কারা ঝরে গেল? আমরা এই প্রথমে এই অংশটা লিখে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত লিখে নিয়েছি। তো এখানে কি বলছে, এখানে প্রকৃতপক্ষে কী ঘটনা বা কী শোকের কথা বলা হয়েছে দেখো, কোন প্রসঙ্গে কবি কথাটা বলেছে। এখানে প্রকৃতপক্ষে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার প্রতি দায়বদ্ধতায় উত্তাল পূর্ব পাকিস্তানের ছাত্র ও বুদ্ধিজীবীদের এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পশ্চিম পাকিস্তানের শাসক দল। পশ্চিম পাকিস্তানের শাসক দলরা গুলি চালিয়েছিল। বিন্নি ধানের যে মাঠের ধারে যে গুলিটা চলেছিল, কারা চালিয়েছিল? পশ্চিম পাকিস্তানের শাসক দল। কী হয়েছে, শাসক দল গুলি চালিয়েছে, কী ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে, সেই গুলি চালিয়েছে যে সেখানে গুলি চালিয়েছে কি, ওই ছাত্র আর বুদ্ধিজীবীদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে পশ্চিম পাকিস্তানের শাসক দল। তো এতে কী ঘটনা ঘটে, মৃত্যু হয় কয়েকজন নিরীহ যুবকের। দাঁড়িয়ে দিয়েছি, সেই শোকে গোটা দেশ কালবৈশাখীর ঝড়ের মতো উত্তাল হয়ে ওঠে। এই যে শোক, অর্থাৎ এই যে মারা গিয়েছে এতগুলো কিছু ছাত্র বা কিছু বুদ্ধিজীবী মারা গিয়েছে, কিছু ব্যক্তি মারা গিয়েছে, সেই শোকে সেই শোকের কথাই এখানে বলা হয়েছে। তো এখানে এই জন্য গোটা দেশ উত্তাল হয়েছে সেই শোকে। তো সেই জন্য বলা হচ্ছে এই শোকের প্রসঙ্গেই কবি এ কথা বলেছেন। অর্থাৎ এই যে প্রসঙ্গের কথাটা কোন প্রসঙ্গে বলেছে, এই যে শোকের কথাটা কোন শোক, ওই যে মারা গিয়েছিল সেই শোকের কথা বলেছে। তো এরপর দেখো পরের প্রশ্নটা কী দিয়েছে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন দিয়েছে দেখো, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে? দাম শব্দটি বাংলায় কীভাবে এসেছে দেখো, উত্তর কীভাবে লিখে নিয়েছি দেখো। দাম শব্দটি দেখো, আমার প্রথমে প্রশ্নটা লিখে নিয়েছি, প্রশ্নটা লিখে নিয়ে কী করেছি, অ্যান্সার লিখছি কীভাবে দেখো,
দাম শব্দটি এসেছে গ্রিক শব্দ দ্রাখমে, দয়রাফালা আঁকা খ ময়কা, দ্রাখমে। এটা দ্রাখমেটা কি প্রকৃতপক্ষে একরকম মুদ্রা বা টাকা, তাকে দ্রাখমে বলা হতো থেকে, এটা গ্রিক শব্দ, একে টাকা বলা হতো সোজা কথা। তারপরে এই দ্রাখমে সংস্কৃতে হয় দ্রম্য, দয়রাফালা ময়জাফালা, অর্থাৎ দ্রাখমে শব্দটা পরে সংস্কৃততে পরিবর্তিত হয়ে দ্রম্য শব্দে পরিণত হয়। এরপর কি হচ্ছে, এই দ্রম্য শব্দটা আবার কি হচ্ছে প্রাকৃত ভাষায় পরিবর্তিত হয়ে হয় দম্য, দময়ময়, দম্য। এরপর এই দম্য শব্দটি কি হচ্ছে বাংলায় পরিবর্তিত হয়ে বর্তমানে দাম শব্দটি এসেছে। মানে দাম শব্দটি কীরকমভাবে পরপর পরিবর্তিত হয়ে এসে বুঝতে পেরেছ। প্রথমে দ্রাখমে, সেটা গ্রিক শব্দ, তারপর দ্রাখমে থেকে সংস্কৃতে দ্রম্য হয়েছে, দ্রম্য থেকে দ্রম্য প্রাকৃত ভাষায় হয়েছে কি দম্য, দময়ময়। দম্য থেকে সেটা বাংলায় পরিবর্তিত হয়ে দম্য থেকে বাংলায় পরিবর্তিত হয়ে গিয়েছে দাম। এই দাম কথাটার অর্থ হলো কি, যার অর্থ হলো মূল্য, যার অর্থ হলো মূল্য। দাম শব্দটির কথাটার অর্থ কি বা মূল্য। তো এরপর দেখো 8 প্রশ্নটা কি ছিল, 8 প্রশ্ন ছিল দেখো একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। তো একটি মিশ্র শব্দের উদাহরণ কি আমরা লিখেছি, একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। তো প্রশ্ন লিখে উত্তরটা কি লিখেছে দেখো, মাস্টার মশাই। এখানে মিশ্র শব্দ কাদেরকে বলা হয়, দেশি বিদেশি শব্দের মিশ্রণ, দুটো শব্দের মিশ্রণ করলে বিদেশি তদ্ভব শব্দের, বিদেশি তৎসম শব্দের এরকম পরস্পর মিলন ঘটলে যে শব্দটা তৈরি হয় তাকে বলা হচ্ছে মিশ্র শব্দ। তো এখানে লিখে যেত মাস্টার মশাই, এখানে এটাকে মিশ্র শব্দ কেন বলা হচ্ছে, মাস্টারটা হচ্ছে বিদেশি শব্দ বা ইংরাজি শব্দ, আর মশাই এটা হচ্ছে তদ্ভব, মূলত বাংলা। তো এখানে তাহলে দুটো শব্দ, এই দুটোর মিশ্রণে কী হয়েছে মাস্টার মশাই, তাহলে দুটো আলাদা আলাদা শব্দ মিশ্রিত হয়ে শব্দ তৈরি হয়েছে বলে এগুলো বলা হচ্ছে মিশ্র শব্দ। তো এই মিশ্র শব্দটা তোমরা কোথায় পাবে দেখো, ভাষা চর্চার বইটাতে খুলবে তোমরা 8 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা চলে যাবে, 8 পৃষ্ঠা দেখো, 8 পৃষ্ঠায় দেখো লেখা আছে, এটা 8 পৃষ্ঠা ভাষা চর্চা ব্যাকরণ বই যেটা তোমাদের আছে, ভাষা চর্চা ব্যাকরণ বই, সেই ভাষা চর্চা ব্যাকরণ বই দেখো 8 পৃষ্ঠায় লেখা আছে মিশ্র শব্দ। এই মিশ্র শব্দের অনেক উদাহরণ দেওয়া আছে এখানে, অনেক। আমি তো একটা উদাহরণ দিয়েছি মাস্টারমশাই, এখানে তৎসম তদ্ভব, এখানে আকাশগান, তারপর হচ্ছে তদ্ভব তৎসম, এরকম পরপর অনেক উদাহরণ দেওয়া আছে। আমি এখান থেকে দেখো এই মাস্টারমশাইটা লিখে নিয়েছি, এটা বিদেশি শব্দ আর তদ্ভব শব্দ, মানে এই মাস্টার আর মশাই। তো এরকম অনেক শব্দ এখানে আছে, তোমরা যে কোনো শব্দ নিয়ে লিখে নিতে পারো, যেটা ইচ্ছা যাবে। তো এটাই লিখতে হবে, আমার মিশ্র শব্দ এটাই লিখতে হবে, এরকম কোনো কথা নেই, তোমরা নিজেদের মতন করে লিখতে পারো। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখলে, আশা করি তোমরা স্যাটিসফাই, কারণ হচ্ছে পুরো বাংলা কোশ্চেন পুরোটাই সলভ করে দেওয়া হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের। তো এরপর আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। আর এরপর আর কোনো কথা না বাড়িয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে।